আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে জনপ্রত্যাশা জানতে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগ। সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা। কনকনে ঠান্ডা থেকে স্বস্তি মিললেও সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের পূর্বাভাস। বিভিন্ন অঞ্চলে বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক। বিএফডিসিতে প্রথম জানাজার নামাজ। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তের পাশাপাশি সবুজায়নে গুরুত্বারোপ। পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান। শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইট ব্যবহারে সাফল্য। প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। এবং রংপুরের দাপুটে পারফরমেন্সে শেষ হল বিপিএল এর ঢাকা পর্ব। রান তোলায় এনামুল বিজয় ও বল হাতে তাসকিনের ধারাবাহিক আধিপত্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে যৌথভাবে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেছে, গত 4 দিনে সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। 2024-এর শেষ দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্র তৈরির জন্য সরকার উদ্যোগ নিলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে সংগঠনটি। ঘোষণাপত্রের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথ সংবাদ সম্মেলন। রাজনৈতিক দল ও জনগণের মতামত গ্রহণের বিষয়ে সরকার এখনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। জাতীয় নাগরিক কমিটি বলছে, কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। সংগঠন দুটির আশা, 15 জানুয়ারির মধ্যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কনকনে শীতের কবল থেকে আপাতত স্বস্তি মিললেও সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের কবলে পড়তে যাচ্ছে দেশ। মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দুদিন দেশের উত্তর পূর্বাঞ্চলে সামান্য বৃষ্টির পর বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা আরও কমে উত্তর পশ্চিমে শীতপ্রবণ অঞ্চল মাঝারি শৈত্যপ্রবাহে আক্রান্ত হতে পারে। গত 3 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে বিস্তারিত। ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই তীব্র শীতের কবলে পড়ে পুরো দেশ। দিন রাতের তাপমাত্রার ব্যবধান কম থাকা, সাথে উত্তরের শীতল বাতাস, সব মিলিয়ে শীতের অনুভূতি ছিল হাড় কাঁপানো। তীব্র শীতপ্রবণ উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েন চরম বিপাকে। শীতজনিত রোগে নারী, শিশু ও প্রবীণেরা ভুগছেন নানান জটিলতায়। আমার বাচ্চার ঠান্ডা, জ্বর, পয়সা ভর্তি করছি, জ্বর, কাশি, ঠান্ডা। ছুটি দিচ্ছি, সেই রোগগুলো আবার ফেরত আসতেছে, যেটা আবার ঠান্ডা বেড়ে যাচ্ছে। 3 দিন পর শনিবার সূর্যের দেখা মিলেছে, বেড়েছে দিনের তাপমাত্রাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তখন শীতের অনুভূতির তীব্রতা চরম আকারে বৃদ্ধি পায়। সেই কারণে গত 3 দিন ধরে সারা বাংলাদেশেই শীতের অনুভূতির তীব্রতা ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 7 ও 8 তারিখ সিলেট ও ময়মনসিংহে ইলশেগুড়ি বৃষ্টি হবে। এরপরই শীতপ্রবণ
পঞ্চগড়, তেতুলিয়া, নওগাঁ, নাটোর, বগুড়া, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইবে। 9 তারিখ থেকে আবার তাপমাত্রা কমে যেতে পারে, সারা দেশের তাপমাত্রাই কমে যেতে পারে, দিনের এবং রাতের তাপমাত্রা একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং এটি ন্যূনতম 3 দিন স্থায়িত্ব থাকে। সুতরাং 9 তারিখ থেকে 12 তারিখ কখনো কখনো এটি একটু দীর্ঘায়িত হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহ 2 থেকে 3 দিন স্থায়ী হয়ে এরপর শুরু হবে মাঝারি শৈত্যপ্রবাহ। তখন দিন ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা সুলতানার প্রতি বিএফটিসিতে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি অঙ্গনের মানুষ, তার সহকর্মী ও ভক্তরা। শুক্রবার রাত 1টায় বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের নায়িকা অঞ্জনার জীবন ও কর্ম নিয়ে সুলতানা হিমো রিপোর্ট। অঞ্জনা সুলতানা চলচ্চিত্রে অঞ্জনা নামে পরিচিত। 1965 সালের 27শে জুন ঢাকার এক সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন অঞ্জনা। শৈশব থেকেই নাচের প্রতি আগ্রহের কারণে তাকে ভারতে পাঠানো হয়। সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে নাচের তালিম নেন এবং কত্থক নৃত্য শেখেন। নাচে 3 বার জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহর। 1978 সালে আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর রাজ্জাকের বিপরীতে 30টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া নায়ক আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাভেদ, মিঠুন চক্রবর্তী ও ইলিয়াস কাঞ্চনের সঙ্গেও অভিনয় করেছেন অঞ্জনা। এই পর্যন্ত 300-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঞ্জনা। অঞ্জনার মৃত্যুতে গভীর শোক নেমে আসে সংস্কৃতি অঙ্গনে। সকালে তার মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও দীর্ঘদিনের সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার অনেক সিনেমা আমি দেখেছি, তার প্রত্যেকটা ছবি আসলে মুখস্থ। আস্তে 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 একজন করে চলে যাচ্ছে, মানে কেমন যেন একটা অদ্ভুত লাগছে আমার কাছে, নিজের কাছে। অঞ্জনা যেভাবে চলে যাবে, এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, আমি একটু বুঝতে পারিনি। কখনো ওকে কোনো দিন অসুস্থ দেখিনি, শরীর খারাপ দেখিনি, কোনো ওষুধ খেতে দেখিনি, কিছুই দেখিনি। হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে হবে অঞ্জনার দ্বিতীয় জানাজার নামাজ। সুলতানা হিমু, চ্যানেল আই। অঞ্জনা সুলতানাকে নিয়ে চ্যানেল আই সন্ধ্যা 6টায় সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান। 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপির যে নেতারা প্রথম থেকে আওয়ামী লীগ সরকারের গুমের শিকার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, 4 মাসের গুম জীবনে মৃত্যুর প্রহর গোনা, র্যাব পুলিশের নির্যাতনে হাত পা ভেঙে যাওয়া এবং তাকে খুঁজে না পাওয়ার হতাশায় অসুস্থ হয়ে বাবা ও শ্বশুরের মৃত্যুর বেদনা নিয়ে বেঁচে আছেন তিনি। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসরুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ থাকছে বিএনপি নেতা আনিসুর রহমান খোকনের কথা। বিএনপির তরুণ নেতা আনিসুর রহমান তালুকদার খোকন 2014 সালে শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে অংশ নেন। সে সময় ধানমন্ডি থেকে 2 জন কর্মী সহ তাকে গুম করা হয়। আমার বাচ্চা যখন 4.5 বছর বয়স, বড় মেয়ে, একটা বাচ্চা পাশের বাসা থেকে খেলতে আসতো ওর সাথে। আমার বড় মেয়ে বলতেছে যে আজকে আমার মন ভালো না, আমি তো খেলবো না। তো বাচ্চাটা বলতেছে কেন খেলবো না? বলতেছে আমার বাবা মারা গেছে, আমার মন ভালো নেই। এই কষ্ট ছিল ওদের 4 মাসের, কিন্তু যারা ফিরে আসে নাই, ওর মতো অনেক বাচ্চা আছে এখনো বাবাকে খুঁজছে। সেই বাবাদেরকে কে এনে, কার ক্ষমতা আছে সেই বাবাদেরকে সামনে এনে দেওয়ার?
খোকনের দাবি, শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ গুম বাহিনী পরিচালিত হতো। গুমের ঘটনার সাথে যারা জড়িত ছিল, যে সকল অফিসাররা, তারা আলাদা একটা ফ্যাসিলিটি পেত, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি তাদের কানেক্ট থাকতো। শুধু গুম নয়, র্যাব পুলিশের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের শিকার হন বলেও জানান বিএনপির এই তরুণ নেতা। আমার বাম পা, ডান হাতের একটা সাইড, তারপরে মানে এগুলো ভেঙে ফেলেছিল। একদম অমানসিক নির্যাতন যেটাকে বলে। তখন 4 দিন পানিই খেতে দেয়নি। 10 দিনের মতো যখন আমাকে নির্যাতন করছে, তখন আমি একবেলা খেয়েছি কি না আমার সেন্স ছিল না, কারণ ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত। তখন মনে হইতো আমি মানে ভাসতেছি শূন্যে। একটু লবণাক্ত একটা মেডিসিন মুখে দিত, মানে এটা দিলে মনে হতো আমি মানে আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি মানে অন্যরকম একটা ফিল করতাম তখন সময়টা। গুমের শিকার হয়ে এখনো নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন ও তাদের বিষয়ে সরকারের আন্তরিকতার দাবি জানান বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, পরম বন্ধু। পরিযায়ী সহ সব ধরনের পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল 24তম পাখি মেলা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় এবং লেকগুলো আবর্জনা মুক্ত করার পাশাপাশি ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ করা হয়। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীলতা ও পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও আহ্বান বিশিষ্টজনদের। আলিম আল রাজের রিপোর্ট। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে পরিযায়ী পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে। প্রায় 5 দশক যাবৎ পরিযায়ী পাখির পদচারণায় মুখর এই ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় 2014 সালে। তবে চোরা শিকার, অতিরিক্ত দর্শনার্থীর ভিড় ও ব্যাপক দূষণে অভয়ারণ্যের তকমা হারাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়তই কমছে পরিযায়ী পাখির আগমন। চলতি বছরও একই চিত্র। পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন স্লোগানে প্রতি বছরের মতো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে 24তম পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। আয়োজনের সহযোগী ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, IUCN, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাখি মেলা দেখতে ছুটে আসেন পাখি প্রেমীরা। এখানে বিভিন্ন বাচ্চারা আসার মাধ্যমে পরিযায়ী পাখিদের সম্পর্কে জানতে পারবে, তাদের লাইফস্টাইল, কোন দেশ থেকে কোন পাখিগুলো আসছে এগুলো সম্পর্কে জানতে পারবে। আমি অনেকগুলো স্টল দেখলাম, পাখি টাখি দেখেছি। পাখিদের যে ডিম যাতে নষ্ট না হয়, আতশবাজি বা এগুলো যে ফোটানোর জন্য, কিন্তু আসলে মানুষজন কতজনই বা মানে। আমরা সংরক্ষণ যাতে করতে পারি, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটা করতেছি। অনেক পাখি হচ্ছে চিনি না, এখানে বন্য পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, ওরা মিলে আমাদের সমাজ, ওরা মিলে আমাদের পৃথিবী। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগে গুরুত্বারোপ করেন বক্তারা। এই লেকটুকু যদি আমরা পাখির জন্য ছেড়ে দিতে পারি এবং কাজ করতে পারি, তাহলে একটা অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষেও অনেক অবদান রাখা সম্ভব এবং আমরাও এটাতে অবদান রাখতে চাই। পাখি সংরক্ষণের জন্য, পাখি বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগে এবং আজকের আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এভাবেই কামনা করছি। পাখির প্রতি ভালোবাসা জাগানো এবং সচেতনতা সৃষ্টি করার জন্য এটি আমি মনে করি যে অন্যতম একটি উদ্যোগ। যতদিন না পাখিকে ভালোবাসবো, যতদিন না সৃষ্টিকে ভালোবাসবো, তত সৃষ্টি আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের পরিবেশ বিপন্ন হবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম। এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো
আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। পাখি নীরবে আমাদের অগোচরে যে কাজটি করে যাচ্ছে তার সাথে আমাদের জীবনের কিন্তু সম্পর্ক। পাখি নিধন হচ্ছে, পাখির সংখ্যা কমছে। এই যে 31st নাইট যেটা হলো, তাতে আমরা আতশবাজি পোড়ালাম এবং এই আতশবাজির কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে। আনন্দ করতে গিয়ে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি অনেকের জীবনের। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অন্যদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেমন সরে আসতে পারবো, পাশাপাশি আমরা এই পাখিদের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু কিছুটা কাজ করলাম। আপনাদের সারা রাতে বাদ্যযন্ত্রের আওয়াজে যেমন আমাদের পরীক্ষার্থীরা পড়তে পারে না, তেমনিভাবে পাখিরাও আসতে পারে না। এই যে গণরুমের যেই শিক্ষার্থীরা ছিল আমরা কতদিন আগে দেখেছি, তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে? যারা পাখির জায়গা দখল করেছেন সাজেক কিংবা সুশন দুর্গাপুরে, বিশাল বিশাল আপনারা রিসোর্ট তৈরি করে সেখানে আপনাদের পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে যান, স্ববিরোধ মুক্ত হন, তাহলেই পাখি মেলা সফল হবে। পাখি মেলায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও আয়োজন ছিল প্রদর্শনী, ছবি আঁকা, পাখি চেনা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আমরা কাল পড়া শেষ করে একটা জায়গায় ঘুরতে যাব। চল এখন আমরা চলে যাই। বুলবুলি কি ভালোবাসে। আলিমাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার দ্বিতীয় জানাজার নামাজের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে তার মরদেহ আনা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ শিল্পী কলাকুশীরা ইতিমধ্যে চ্যানেল আই প্রাঙ্গণে এসেছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা সকলে নিয়োগ করি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মাইকটা এলইডি লাইটের প্রযুক্তি ব্যবহার করে অনেক উদ্যোক্তাই সফল জানাচ্ছেন অমৌসুমে ড্রাগন ফলের ফলন বাড়াতে। শরীয়তপুরের জহিরুল ইসলাম তার ড্রাগন বাগানের একটি অংশে এলইডি লাইট লাগিয়ে সুফল পেয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির সফল ব্যবহারই নিশ্চিত করতে পারে নিরাপদ উপায়ে অধিক ফলন। বিস্তারিত জানাচ্ছেন শাহেক সিরাজ। জেলার জয়নগর গ্রামের এই ড্রাগন বাগানটিতে অমৌসুমেও ফুল এসেছে। এই সময়ে ড্রাগন ফলের ফলনে বেশ আশাবাদী উদ্যোক্তা জহিরুল ইসলাম। এগুলো স্যার যে যত ফুল দেখতেছেন সমস্ত ফুলগুলো স্যার আমার এগুলো কিন্তু স্যার এলইডি লাইটের প্রভাব। সিজনের চাইতে বেশি ধরছে, প্রত্যেকটা ডোগা একটা করে ফুল আছে স্যার। তবে ক্রমবিকাশমান ড্রাগন ফলের বাণিজ্যিক চাষে টনিক নামের এক শঙ্কার কথাও জানালেন তিনি। আমাদের দেশে স্যার এই ধরনের ড্রাগন
বাজার চেয়ে গেছে। গত বছর শেষের দিক দিয়ে কিছু ড্রাগন আসছিল, পরে অনেকেই বিক্রি করতে পারেনি, কিন্তু এই বছর প্রথম থেকেই সবাই এগুলি করতেছে। সবার দোকানে গেলেই দেখবেন যে অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট এক একটা ড্রাগন। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিত করতে চান এই উদ্যোক্তা। প্রত্যেকটা আপনার 15 ওয়াটের এলইডি লাইট, যেগুলো আমাদের দেশে নর্মাল যে এলইডি লাইটগুলো আছে না, এগুলো আমি স্যার 30 ওয়াটের লাইটও জ্বালাই দিচ্ছি, কিন্তু স্যার এটা আসে না। এটা কি এই প্রযুক্তির কল্যাণে? এটা প্রযুক্তির কল্যাণে। বিশ্বজুড়ে তৈরি হওয়া ড্রাগন ফলের বিশাল বাজারে প্রবেশ করতে প্রয়োজন কৃষিতে শুদ্ধ চর্চা নিশ্চিত করা। প্রযুক্তির কল্যাণে ড্রাগন খামারে যেমন উৎপাদনশীলতা বাড়ছে, আবার একইভাবে এই প্রযুক্তির কুফলে স্বাস্থ্য খাত হুমকির মধ্যে পড়ছে। উদ্যোক্তারা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যদি দেখভাল করা না হয়, সঠিক তদারকি না হয়, তাহলে উদীয়মান এই ড্রাগন চাষের শিল্প সাংঘাতিক রকম হুমকির মধ্যে পড়বে। শরীয়তপুরের জয়নগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। যাচ্ছে বিপিএল আপডেটে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি কিছুটা বেড়েছে। ক্রেতারা বলছেন গত বছরের চেয়ে এই বছর পণ্যের দাম বেশি, আর বিক্রেতাদের প্রত্যাশা সময়ের সাথে সাথে বাড়বে বেচাকেনা। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 4 দিন আগে শুরু হলেও এখনও চলছে স্টল গোছানোর কাজ। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সপরিবারে মেলা প্রাঙ্গণে ক্রেতারা পছন্দের পণ্য কিনতে দর কষাকষি। আমার কাছে মনে হচ্ছে মানে তুলনামূলক মানুষ খুবই কম, তো ওয়েদারটা যদি আরেকটু যদি ভালো হয়, রোদ পড়ে, তো আমি মনে করি যে আশা করি মানুষ আরও আসবে। স্টল ভালোই দেখতেছি, প্রাইসটা আমার একটু হাই লাগতেছে, তারপরে হচ্ছে ওকে সুন্দর ভালো চলতেছে, দেখা যাক কি হয় সামনে। বিক্রেতারা বলছেন ক্রেতাদের জন্য তারা নতুন পণ্য যেমন এনেছেন তেমনি দিচ্ছেন বিভিন্ন ছাড়। আশা করি দিন যাবে বাড়বে, কাস্টমার রেসপন্সও ভালো, আমাদের সেলও আলহামদুলিল্লাহ ভালো। আশা করি ভালো হবে, দেখা যাক কি হয়, দেখি সেল কেমন হইতে পারে, তবে আমাদের এক্সপেকটেশন আছে যে অনেক ভালো হবে। বাণিজ্য মেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্মরণ করিয়ে দিচ্ছে এই প্যাভিলিয়ন, যেখানে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের ইতিহাস। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্র শিকাগো অঙ্গরাজ্য বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। দীর্ঘ 15 বছর পর দেশে এসে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান মোজাম্মেল নান্টু। তিনি বলেন, 15 বছর আগে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছিল ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, নির্বাচনের মাধ্যমে তার পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সে সময় তার নিজ জেলা হবিগঞ্জ 1 আসনের নবীগঞ্জ ও বাহুবল উপজেলার নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। দেশের বিচার ব্যবস্থাকে দুর্বল ও ত্রুটিপূর্ণ উল্লেখ করে বাংলা একাডেমির সভাপতি ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, যদি অপরাধীর বিচার দ্রুত সময়ের মধ্যে না হয় তবে মানুষ বিচারের সুফল পায় না। আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে ও সামাজিক পরাজয়ের বেশি হয়েছে। বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেছেন, যে রাষ্ট্রে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যায়, সে রাষ্ট্রের সার্বিক উন্নতি হয় না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় সাবেক আওয়ামী লীগ সরকারের বলে মন্তব্য করেন তিনি। তরুণদের সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার পক্ষে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অংশ নেয়। 2024 সালে সড়ক দুর্ঘটনায় সারা দেশে 8,543 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 12,608 জন। রাজধানীতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন এই নিয়ে প্রতিবেদনে প্রকাশ করে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, 2329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2570 জন নিহত এবং 3151 জন আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী দেশের রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত ও 315 জন আহত হয়েছেন। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত এবং 155 জন নিখোঁজ রয়েছেন।
2023 সালের তুলনায় 2024-এ সড়কে দুর্ঘটনা 1.54% এবং নিহত 7.50% বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিগত 10 বছরে মোটরসাইকেলের সংখ্যা 15 লাখ থেকে বেড়ে 60 লাখ হয়েছে। নতুন করে 60 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচলের পাশাপাশি ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং ট্রাফিক আইন না মানা সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ার অন্যতম কারণ। নারায়ণগঞ্জে হকার ও অটোরিকশা চালকের কাছে জিম্মি হয়ে পড়েছেন শহরবাসী। শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান। নারায়ণগঞ্জ থেকে রুমন রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসেদের রিপোর্ট। চাষাড়া থেকে নিতাইগঞ্জ এই 2 কিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জের প্রধান সড়ক, আর একটি সড়ক খানপুর থেকে পঞ্চবটি। এই দুইটি সড়ক ছাড়া রয়েছে অলিগলির কয়েকটি সড়ক। হাজার হাজার যানবাহন চলাচল করার কারণে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যানজট বাইরে গেছে গা। যানজট কিসের কারণে বাড়ছে? অটো বাইরে গেছে গা। কোনো শৃঙ্খল না, ট্রাফিক শৃঙ্খল তো নাই, আর রাস্তা যে আমরা পারাপার হই এখন খুব রিস্ক। 20 লাখ লোকের বসবাস নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। বৈধ ও অবৈধভাবে প্রতিদিন পায়ে চালিত 8,000 রিকশার পাশাপাশি চলছে 25,000 ব্যাটারি রিকশা ও ইজি বাইক। ভ্যান গাড়িতে ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে হকারদের নিয়ন্ত্রণে থাকছে এই সড়ক ও ফুটপাত। রাস্তার দুই পাশে ফুটপাত, রাস্তার মধ্যে আসা পড়ছে। পরীক্ষা দিল, অনেক লেটে যাওয়া হয়েছে, আর সবসময় লেগেই থাকে, সারাক্ষণ জ্যাম এখানে। শহরে বাস ও ট্রাক চালানোর জন্য সিরাজদৌলা রোড দিয়ে বিকল্প ব্যবস্থা থাকলেও সেই সড়ক ব্যবহার না করে প্রধান সড়ক দিয়েই চলছে বাস ট্রাক। বিরাট বড় বড় গাড়ি, বাস, ট্রাক দিনের বেলা চলতেছে। ড্রাইভারদের অসচেতনতার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এই যে আপনার রাস্তাঘাটটা দুইটা যানজট লাগাই রাখছে, ওই যে ফলের দোকান 3-4টা করে ভ্যান গাড়ি বহাতে হয়। পুলিশ সুপার জানিয়েছে, অবৈধ ইজি বাইক ও যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা শহরের যেসব কেন্দ্রগুলো এন্ট্রি পয়েন্ট ছিল, অবৈধ ইজি বাইক আসার ব্যাপারেও আমরা খুব বাধা ধরা নিয়ম করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অচিরেই যানজটের আরও দৃশ্যমান উন্নতি হবে বলে মনে করি আমরা। সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে যানজটের দুর্ভোগ থেকে রক্ষায় দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থা চায় নগরবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। রংপুরের সবজির বাজারে দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। শ্রমিক খরচ না উঠায় অনেক কৃষক ক্ষেত থেকে সবজি উত্তোলন করছেন না। কৃষিজীবীদের লাভবান করতে বিশেষায়িত সবজি সংরক্ষণাগার স্থাপনের কথা ভাবছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝুলন্ত ব্রিজ, সুখী নীলগঞ্জ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধ, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, বার্গি লেক, বেড়াইন্না সহ রাঙামাটির সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন পর্যটন স্পট মুখরিত হচ্ছে পর্যটক পদচারণায়। দীর্ঘ বিরতির পর স্থানীয় অর্থনীতিতে যেমন চাঞ্চল্য এসেছে, তেমনি বাড়তি রাজস্ব আদায়েও তৈরি হয়েছে সম্ভাবনা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে জনপ্রত্যাশা জানাতে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগ, সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা। কনকনে ঠান্ডা থেকে স্বস্তি মিললেও সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের পূর্বাভাস, বিভিন্ন অঞ্চলে বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা সুলতানার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোক, বিএফডিসিতে প্রথম জানাজার নামাজ। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় আবর্জনা মুক্তের পাশাপাশি সবুজায়নে গুরুত্বারোপ, পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান। শরীয়তপুরে অমৌসুমে ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে এলইডি লাইট ব্যবহারে সাফল্য, প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও উচ্চ ফলন নিশ্চিতের উদ্যোগ। এবং রংপুরের দাপুটে পারফরম্যান্স শেষ হল বিপিএল এর ঢাকা পর্ব, রান তোলা এনামুল বিজয় ও বল হাতে তাসকিনের ধারাবাহিক আধিপত্য। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।